তাহলে আজকে আমি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথোমাটোসাস। তো আজকে এই বিষয়ের উপরে আমি বলবো আজকে। তো আজকে সিস্টেমিক লুপাস ইরাইথোমাটোসাস, এটা সংক্ষেপে বলা হয় এসএলই। এটা একটা হচ্ছে যে এসএলই ইজ এ রেয়ার ডিজিজ। প্রিভ্যালেন্স সাধারণত 0.3% ককেশিয়ানের ক্ষেত্রে আর 0.2% আফ্রো ক্যারিবিয়ানের ক্ষেত্রে। তো বলা হচ্ছে যে এখানে 90% হচ্ছে অ্যাফেক্টেড ফিমেল, আর সাধারণত 20 থেকে 30 বছরের মধ্যে অ্যাফেক্টেড হয়। এসএলইর মরবিডিটি মর্টালিটি সাধারণত বেশি, কনসিডারেবল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, কারণ বলা হচ্ছে যে প্রিম্যাচিওর কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটার কারণে সাধারণত ডেথ হয় মানুষের। আর এসএলই একটা হচ্ছে যে ডিজিজ অফ ক্রনিক ডিজিজ হুইচ রিমেটস অ্যান্ড রিল্যাপস, এটা হয়, ভালো হয়, পুনরায় হয়। এখন প্যাথোফিজিওলজি কি? এসএলইর প্যাথোফিজিওলজি ইজ ইনকমপ্লিটলি আন্ডারস্টুড, কিন্তু বাট জেনেটিক, ইমিউনোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্লে ইম্পর্টেন্ট রোল। তো এসএলই সাধারণত SLE is associated with inherited mutation in complement component C1q, C3, C4 in the immunoglobulin receptor FCYR3b। তো সাধারণত যাদের ক্ষেত্রে কমপ্লিমেন্ট C1 ডেফিসিয়েন্সি থাকে বা কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে SLE হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্পেশালি C1, যাদের C1 ডেফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে লুপাস নেফ্রাইটিস মানে কিডনি ইনভলভমেন্ট হওয়ার চান্স বেশি। এখন বলা হচ্ছে যে ফ্রম দ্য ইমিউনোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, এসএলইতে সাধারণত অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয়। এই অটো অ্যান্টিবডি হ্যাভ স্পেসিফিসিটি ফর ওয়াইড রেঞ্জ অফ টার্গেটস বাট আর ডিরেক্টেড এগেনস্ট antigen present within the cells or within the nucleus। ফলে বি সেল টি সেল অ্যাক্টিভেশন হয় এবং অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয়। এই অটো অ্যান্টিবডি প্রোডাকশন হওয়ার ফলে সাধারণত অটো অ্যান্টিবডি প্রোডাকশন এবং এর সাথে ইমিউন কমপ্লেক্স ফরমেশন হয়। এটাই হচ্ছে যে ইম্পর্ট্যান্ট মেকানিজম, যেটা হচ্ছে যে টিস্যু ড্যামেজ করে অ্যাক্টিভ এসএলই এবং লিডিং টু ভাস্কুলাইটিস অ্যান্ড অর্গান ড্যামেজ। আরও এখানে বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যেমন আল্ট্রাভায়োলেট লাইট, ইনফেকশনস, এরা ইনক্রিজ অক্সিডেটিভ স্ট্রেস অ্যান্ড কজ সেল ড্যামেজ এবং সেল ড্যামেজ করে। এই জন্য পরবর্তীতে চিকিৎসাতে আমরা বলবো যে সানলাইট এখানে এবং আল্ট্রাভায়োলেট লাইট প্রোটেকশন করতে হবে, কারণ এটা হচ্ছে যে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর অক্সিডেটিভ স্ট্রেস অ্যান্ড সেল ড্যামেজ। এখন ক্লিনিক্যাল ফিচার, এসএলই আসলে ডায়াগনোসিস করা হয় 11টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে। তো আমাদের কাছে পেশেন্ট কি নিয়ে আসতে পারে? আমাদের কাছে পেশেন্ট আসতে পারে ফিভার, ওয়েট লস এবং মাইল্ড লিম্ফ অ্যাডেনোপ্যাথি। এটা সাধারণত তখন ডিজিজ ফ্লেয়ার থাকে, এবং এর সাথে পেশেন্টের ফ্যাটিক, লো গ্রেড জয়েন্ট পেইন নিয়ে আসতে পারে। এবং এটা এই লো গ্রেড ফ্যাটিক এবং লো গ্রেড জয়েন্ট পেইন, এটা ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডিকেট সবসময় করে না। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কি কি ইনভলভমেন্ট হয়, 11টা পয়েন্ট আমাদের আছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এসএলইর মধ্যে। এরই মধ্যে আমরা প্রথমে বললাম যে আর্থ্রাইটিস। এখানে বলা হচ্ছে যে আর্থ্রালজিয়া কমন, 90% পেশেন্টের ক্ষেত্রে আর্থ্রালজিয়া থাকে। আর্থ্রালজিয়া মানে জয়েন্ট পেইন থাকে কিন্তু এখানে কোনো সোয়েলিং থাকে না, এবং এর সাথে আর্থ্রালজিয়ার সাথে আর্লি মর্নিং স্টিফনেস থাকে। এবং আরও হচ্ছে যে এখানে সাইনোভাইটিসও হয়, কিন্তু ভেরি রেয়ারলি হয় সাইনোভাইটিস। এবং এখানে একটা জয়েন্ট ডিফর্মিটি হয়,
এই ডিফর্মিটিটা একটা নাম আছে যাকে বলা হয় জ্যাকটস আর্থ্রোপ্যাথি। এটা এসএলইর ক্ষেত্রে হয়। কেন হয় বলছে যে এখানে টেন্ডন ড্যামেজ এবং টেন্ডন জ্যামেজ হয়ে সাধারণত এটা হয়, কিন্তু জয়েন্ট ইফিউশন এখানে থাকে না। তার আর্থ্রালজিয়া, টেনোসাইনোভাইটিস, সাথে মর্নিং স্টিফনেস এবং জয়েন্ট ডিফর্মিটিস থাকে। যেই জয়েন্ট ডিফর্মিটিসটা জ্যাকটস আর্থ্রোপ্যাথি নামে পরিচিত। এবং এখানে কেন হয়, এটা হয় হচ্ছে যে টেন্ডন ড্যামেজের জন্য হয়। এরপরে বলা হচ্ছে যে রেনল্ডস ফেনামেনা। রেনল্ডস ফেনামেনা এটা হচ্ছে যে কমন ইন এসএলই পেশেন্টের ক্ষেত্রে and may antedate other symptom by months or years। মানে প্রথমেই রেনল্ডস ফেনামেনা দিয়ে শুরু হয়, তারপরে পরবর্তীতে সিমটম আদার সিমটম অফ এসএলই অ্যাপিয়ার। এরা মান্থস এবং ইয়ার্সের পরে আসতে পারে। এবং এসএলইতে সাধারণত এসএলই ক্যান প্রেজেন্ট উইথ রেনল্ডস ফেনামেনা অ্যালং উইথ আর্থ্রালজিয়া, আর্থ্রাইটিস। এবং সেকেন্ডারি রেনল্ডস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এসএলই এবং আদার অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ। এবং প্রাইমারি রেনল্ডস ফেনোমেনা থেকে সাধারণত থাকে 5% অফ জেনারেল পপুলেশন। আমরা সেকেন্ডারি রেনল্ডস কোন ক্ষেত্রে হয়, সাধারণত বলা হচ্ছে যে আফটার 25 ইয়ার্সের পরে সেকেন্ডারি রেনল্ডস হয় ইন দ্য অ্যাবসেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি অফ রেনল্ডস অ্যান্ড অকার ইন মেল। আমরা কিভাবে আমরা রেনল্ডস ফেনোমেনা ডায়াগনোসিস করতে পারি, আমরা ক্যাপিলারি স্কোপ বলি। মানে ক্যাপিলারি নেল ফোল্ডে যে ক্যাপিলারি থাকে সেই ক্যাপিলারিকে অপথ্যালমোস্কোপ দিয়ে এক্সামিনেশন করা হয় স্কিনের উপরে অয়েল দিয়ে। এবং সেই ক্ষেত্রে যদি এটা রেনল্ডস যদি হয় তাহলে লস অফ নর্মাল লুপ প্যাটার্ন অফ ক্যাপিলারি with fallout and dilatation and branching of the loops that feature diagnosis of systemic sclerosis or severe Raynaud's phenomena। এবং রেনল্ডস ফেনোমেনা সাধারণত ডিজিটাল আলসারেশন থাকে এর সাথে, ডিজিটাল আলসারেশন। আমরা রেনল্ডস সেকেন্ডারি রেনল্ডসের সাথে ডিজিটাল আলসারেশন থাকে। এবং রেনল্ডস ফেনোমেনা আমরা কিভাবে এক্সামিনেশন করব, ক্যাপিলারি নেল ফোল্ডে যে ক্যাপিলারি থাকে সেটা হচ্ছে যে আমরা ক্যাপিলারি স্কোপ দ্বারা এক্সামিনেশন করলে পারে নর্মাল যে লুপ প্যাটার্ন ক্যাপিলারি থাকে সেটা ফল আউট হয়, ডাইলেটেশন হয় এবং ব্রাঞ্চিং প্যাটার্ন হয়। এটা আমরা এক্সামিনেশন করে পাবো। এখন স্কিন ইনভলভমেন্ট, দ্য স্কিন ইনভলভমেন্ট ইজ কমনলি ইন এসএলই। এসএলইতে আমরা স্কিন ইরাপশন ইজ প্রিসিপিটেড বাই এক্সপোজার টু আল্ট্রাভায়োলেট লাইট। আমরা সাধারণত কমনলি বলি যে এসএলইতে ক্লাসিক্যাল বাটারফ্লাই র্যাশ পাওয়া যায়, ডিসকয়েড র্যাশ পাওয়া যায় এবং আর্টিকেরিয়াল র্যাশও পাওয়া যায়। এখন এই ক্লাসিক্যাল ফেসিয়াল র্যাশ 20% ক্ষেত্রে বাটারফ্লাই র্যাশ পাওয়া যায়। সেই ক্ষেত্রে এটা কি হবে, এটা হচ্ছে যে ইরাইথেমাটাস, রেইজড অ্যান্ড পেইনফুল এবং ইচি। এবং এটা সাধারণত চিকে থাকে এবং স্পেয়ারিং দ্য নেজোনেভিয়াল ফোল্ড। তাহলে এই যে বাটারফ্লাই যে র্যাশটা থাকে সেটা হচ্ছে যে চিকের ওপরে হয়, পেইনফুল, রেইজড, অনেক সময় ইচি হয়, মানে ইচিং থাকে, যেটা হচ্ছে নেজোনেভিয়াল ফোল্ডটা হচ্ছে স্পেয়ারিং করে, সেখানে থাকে না। আর একটা বলা হচ্ছে যে ডিসকয়েড র্যাশ। এটা কি জিনিস, এটা হাইপার কেরাটোসিস অ্যান্ড ফলিকুলার প্লাগিং এবং এর সাথে স্কারিং অ্যালোপেশিয়া থাকে যদি স্কাল ইনভলভমেন্ট থাকে। এবং ডিফিউজ নন স্কারিং অ্যালোপেশিয়া হুইচ মে অকার ইন অ্যাক্টিভ ডিজিজ। এবং আর্টিকুলার ইরাপশন এবং লিভিডো রেটিকুলারিস, এটা অ্যান্টিফসফোলিপিডের ক্ষেত্রে থাকে। এটা ছবি পরে আমি দেখাবো। তাহলে বলো বাটারফ্লাই র্যাশ স্কিনের ক্ষেত্রে, ডিসকয়েড র্যাশ এবং নন স্কারিং অ্যালোপেশিয়া থাকে, ডিফিউজ, আর্টিকুলার ইরাপশনস অ্যান্ড লিভিডো রেটিকুলারিস, এটার ছবি আমি পরে দেখাচ্ছি। এবং লিভিডো রেটিকুলারিসের সাথে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের একটা অ্যাসোসিয়েশন আছে। কিডনিতে বলা হচ্ছে যে কিডনি ইনভলভমেন্ট ওয়ান অফ দ্য
মেইন ডিটারমিনেন্ট অফ প্রগনোসিস। এবং এই ক্ষেত্রে হচ্ছে যে রেগুলার ইউরিন মনিটরিং করতে হয়, ইউরিন অ্যানালাইসিস করতে হয় এবং ব্লাড প্রেশার দেখতে হয়। আমরা রেনাল ইনভলভমেন্ট সাধারণত বলা হচ্ছে যে টিপিক্যাল রেনাল ইনভলভমেন্ট পলিফালেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস ক্যারেক্টারাইজড বাই হেভি হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া অ্যান্ড কাস্ট ইন ইউরিন। কিডনিতে সাধারণত বায়োপসি করে আমরা হচ্ছে যে 5টা ভাগে আমরা হচ্ছে যে ভাগ করি আর কি। কিডনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিডনি বায়োপসি করা 5টা ক্লাসিফিকেশন করেছে। এটা 1 নম্বর হচ্ছে যে মিনিমাল মেসেঞ্জাল লুপাস নেফ্রাইটিস, ক্লাস 2 মেসেঞ্জাল পলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস, এটা হচ্ছে যে কমন। তারপর ফোকাল লুপাস নেফ্রাইটিস ক্লাস 3, ক্লাস 4 ডিফিউজ লুপাস নেফ্রাইটিস ক্লাস, এরপরে ক্লাস 5 মেমব্রেনাস লুপাস নেফ্রাইটিস এবং ক্লাস 6 অ্যাডভান্স স্ক্লেরোজিং লুপাস নেফ্রাইটিস। সাধারণত এই 6 ভাগে ভাগ করা হয়েছে WHO কিডনি বায়োপসি করার পরে, এবং এটার উপর ভিত্তি করে কিডনির হচ্ছে যে লুপাস নেফ্রাইটিসের ট্রিটমেন্ট ডিপেন্ড করে। কার্ডিওভাস্কুলার ডিজিজ সাধারণত এখানে পেরিকার্ডাইটিস মানে পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশন হয়, তারপর মায়োকার্ডাইটিস, তারপর লিবম্যান শেক্স এন্ডোকার্ডাইটিস। এই লিবম্যান শেক্স এন্ডোকার্ডাইটিস এখানে হচ্ছে যে এটা নন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এবং এর সাথে আরো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। এইসব এসএলইর পেশেন্টের স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে কেন এইটা হইতে পারে, এই কমপ্লিকেশন গুলা মাল্টিফ্যাক্টোরিয়াল বলা হয়েছে এখানে, যেমন ইনফ্লামেশন অফ দ্য এন্ডোথেলিয়াম, ক্রনিক গ্লুকোকর্টিকয়েড থেরাপি এবং প্রোকোগুল্যান্ট ইফেক্ট অফ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ। এখানে দেখানো হচ্ছে যে যেটা বললাম যে এসএলইর ক্ষেত্রে সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনা হয়। সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনার এখানে একটা ছবি দেখানো হয়েছে যে ডিজিটাল আলসারেশন, ডিজিটাল আলসারেশন নেল ফোল্ডে দেখানো হচ্ছে এখানে। এখানে হচ্ছে যে বাটারফ্লাই র্যাশ দেখানো হয়েছে, যে মেলার র্যাশ অফ সিস্টেমিক লুপাস ইরাইথোমাটোসাস স্পেয়ারিং দ্য ন্যাজোনেভিয়াল ফোল্ড। এখানে ন্যাজোনেভিয়াল ফোল্ডটা স্পেয়ারিং হয়েছে। এটা এসএলই রোগীর ক্ষেত্রে হয়। এখন লাংসে কি সমস্যা হতে পারে? লাংস কমনলি ইনভলভমেন্ট হয়। লাংসে সেরোসাইটিস মানে প্লুরাল স্পেসে ইনফ্লামেশন হয়, এখানে প্লুরাইটিক চেস্ট পেইন, প্লুরাল ইফিউশন এবং আরো কিছু কমপ্লিকেশন হয়, যেমন নিউমোনাইটিস, অ্যাটিলেকটিসিস এবং রিডিউস নাং ভলম, পালমোনারি ফাইব্রোসিস, এবং পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এবং এখানে থ্রম্বোএম্বোলিজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এসএলইর সাথে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের একটা অ্যাসোসিয়েশন থাকে। এখানে লিভিডো রেটিকুলারিস দেখানো হচ্ছে, এটা এসএলইর পেশেন্টের অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের অ্যাসোসিয়েশন আছে। নিউরোলজিক্যাল কি কি ম্যানিফেস্টেশন হতে পারে? পেশেন্টের ফ্যাটিগ, হেডেক, পোর কনসেন্ট্রেশন আর কমন, and it often occur in the absence of laboratory evidence of active disease. More specific features যেমন cerebral lupus, এটা একটা সিরিয়াস কমপ্লিকেশন অফ এসএলই পেশেন্টের সিরিয়াস কমপ্লিকেশন লুপাস, সেরিব্রাল লুপাস, এবং এই ক্ষেত্রে সাথে আরো ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, কোরিয়া, অর্গানিক সাইকোসিস, ট্রান্সভার্স মায়োলাইটিস মানে স্পাইনাল কর্ডে ইনফ্লামেশন হয়, এবং লিম্ফেটিক মেনিনজাইটিসও হয়। হেমাটোলজিক্যাল কি সমস্যা হতে পারে? হেমাটোলজিতে যেমন নিউট্রোপেনিয়া, লিম্ফোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং হেমোলাইটিক অ্যানিমিয়া। বলছে যে এগুলা হয় ডিউ টু অ্যান্টিবডি মিডিয়েটেড ডিস্ট্রাকশন অফ দ্য পেরিফেরাল ব্লাড সেল। The degree of lymphopenia is a guide of disease activity. Disease activity indicate করে এই লিম্ফোপেনিয়া হইলে। এখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনে কি হয়? ওরাল আলসার, মাউথ আলসার
এটা হয়, এটা সাধারণত মে অর মে নট বি পেইনফুল, যেমন ওরাল আলসারেশন। অ্যান্ড পেরিটোনিয়ামে পেরিটোনাইটিস, পেরিটোনিয়াল সেরোসাইটিস, পেরিটোনিয়াল সেরোসাইটিস হলে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন হয়। মেসেন্টেরিক ভাস্কুলাইটিস এ সিরিয়াস কমপ্লিকেশন, আলটিমেটলি এটা অ্যাবডোমিনাল পেইন, বাওয়েল ইনফ্রাকশন এবং পারফোরেশন হয়ে যেতে পারে। হেপাটাইটিস ভেরি রেয়ারলি হয়। এরপরে আমি আসি যে ক্রাইটেরিয়া ফর দ্য ক্লাসিফিকেশন অফ সিস্টেমিক লুপাস ইরাইথোমাটোসাস। আমরা এসএলই ডায়াগনোসিস করব যে 11টা ক্রাইটেরিয়া আছে, এরই মধ্যে 4টা প্রেজেন্ট থাকতে হবে এবং এটা প্রিভিয়াসলি থাকলেও হবে এই পয়েন্টগুলা। এখানে বলা হয়েছে যে প্রথমে মেলা র্যাশ, যেটা আমি বলেছি যে এটা মেলা র্যাশ মানে বাটারফ্লাই র্যাশ, ফিক্সড ইরাইথিমা, ফ্ল্যাট হতে পারে, রেইসড হতে পারে, এটা ওভার দ্য চিকে থাকে এবং এটা ন্যাজোন্যাভিয়াল ফোল্ড স্পেয়ারিং করে। এটা মনে রাখতে হবে যে ন্যাজোন্যাভিয়াল ফোল্ড এখানে স্পেয়ারিং থাকে এবং ওভার দ্য চিকে হয়। এটা ফ্ল্যাটও হইতে পারে, রেইসড হইতে পারে। ডিসকয়েড র্যাশ, যে ডিসকয়েড মানে দেখতে ডিসকয়েডের মতো, এটা ইরাইথিম্যাটাস রেইসড প্যাচেস উইথ অ্যাডহারেন্ট ক্যারাটোটিক স্কারিং অ্যান্ড ফলিকুলার প্লাগিং, মানে এটা ডিসকয়েড র্যাশ, এটা রেইসড ইরাইথিম্যাটাস প্যাচেস with adherent keratotic scarring and follicular plugging. এবং photosensitivity rash due to unusual reaction to sunlight exposure হলে পারে স্কিনে একটা unusual reaction হয়, এটা একটা পয়েন্ট। আর ওরাল আলসারেশন, এটা তো বললাম যে এটা ওরাল অর ন্যারোফেরিঞ্জিয়াল আলসারেশন হুইচ মে বি পেইনলেস, ইট মে বি পেইনফুল। আর্থ্রাইটিস একটা পয়েন্ট, ইট ইজ নট ইরোসিভ ইনভলভিং 2 or more peripheral joints. সেরোসাইটিস, সেরোসাইটিস যেমন প্লুরুসি, প্লুরাল স্পেসে এখানে ইনফ্লামেশন হয়, তাহলে ইনফ্লামেশন হলে প্লুরাইটিক চেস্ট পেইন হবে, হিস্ট্রি অফ প্লুরাইটিক চেস্ট পেইন। এবং আমরা যদি এক্সামিনেশন করি তাহলে প্লুরাল রাব এবং প্লুরাল ইফিউশনের এভিডেন্স পেতে পারি। এরপরে যদি পেরিকার্ডাইটিস হয় তাহলে আমরা এক্সামিনেশন করলে পেরিকার্ডিয়াল রাব পাবো এবং ইকোকার্ডিওগ্রাম যদি আমরা করি তাহলে এভিডেন্স অফ প্লুরাল ইফিউশন পাবো। আর রেনাল ডিসঅর্ডার, যেটা বললাম যে পারসিস্টেন্ট প্রোটিন ইউরিয়া, যদি 24 ঘন্টায় 0.5 গ্রাম প্রোটিন যদি প্রোটিন যদি কিডনিতে বেরিয়ে যায়, অথবা সেলুলার কাস্ট মানে রেড সেল কাস্ট, গ্রানুলার কাস্ট, টিবুলার কাস্ট, রেনাল ইনভলভমেন্ট। এবং নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, যেটা বলা হলো যে সিজার সাইকোসিস, সিজার হইতে পারে, সাইকোসিস হইতে পারে in the absence of provoking drug or metabolic derangement. এবং হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট, যেটা আমি বললাম যে হিমোলাইটিক অ্যানিমিয়া, লিউকোপেনিয়া সাধারণত 4000-এর কম হবে, লিম্ফোপেনিয়া সাধারণত 1000-এর কম হবে, থ্রম্বোসাইটোপেনিয়া প্লাটিলেট কাউন্ট সাধারণত 1 লাখের কম হবে ইন দ্য অ্যাবসেন্স অফ অফেন্ডিং ড্রাগ। এবং এগুলা হচ্ছে যে 2 অকেশন, মানে 2 বার এটা পেতে হবে, 2 বার এটা এইরকম রিপোর্ট ব্লাডের পেতে হবে। এবং ইমিউনোলজিক্যাল মতে অ্যান্টি ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্টিবডিজ আর অ্যাবনর্মাল টাইটার অর প্রেজেন্স অফ প্রেজেন্স, অথবা অ্যান্টিবডি টু স্মিথ অ্যান্টিজেন, স্মিথ অ্যান্টিবডি পাওয়া যায়। এবং সাধারণত এটা পাওয়া যায় যদি লুপাস সেরিব্রাল ইনভলভমেন্ট মানে ব্রেনে যদি হয় তাহলে স্মিথ অ্যান্টিবডি পাওয়া যায়, ইট ইজ মোর স্পেসিফিক। অথবা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিও পজিটিভ পাওয়া যায়। আমরা এএনএ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অ্যাবনর্মাল টাইটার অফ এএনএ বা ইমিউনোফ্লোরেসেন্ট টেস্ট। এখানে কিছু ক্রাইটেরিয়া, ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার সাথে ইনভেস্টিগেশনও এখানে বলা হলো। মানে অ্যাডাল্টের ক্ষেত্রে বলা হয়েছে যে এসএলই ইফ 4 of 11 ফিচার প্রেজেন্ট সিরিয়ালি, একটার পরে একটা যদি 11টা পয়েন্ট আসে অথবা সাইমultaneously একসাথেও যদি আসে,
তবুও 11টার মধ্যে 4টা পয়েন্ট থাকলেই এসএলই হবে। তাহলে 11টার মধ্যে 4টা পয়েন্ট যদি সিরিয়ালি আসে অথবা সাইমultaneously আসে তাহলেও এটা এসএলই হবে। এখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব? বলা হচ্ছে ইনভেস্টিগেশন, দ্য ডায়াগনোসিস ইজ বেসড অন দ্য কম্বিনেশন অফ ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ল্যাবরেটরি অ্যাবনর্মালিটিস। They fulfill the classification criteria for SLE at least 4 of the 11 factors. এখানে আমি যেটা দেখিয়েছি এই বক্সে, তো এখানে আমরা কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি। এখানে ইনভেস্টিগেশনের মধ্যে বলা হচ্ছে যে এখানে চেকিং এএনএ টেস্ট করতে হবে, যেটা আমি বলেছি আগেই। তারপরে এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিবডি করতে হবে, আদার কানেক্টিভ টিস্যু আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য ইএনএ টেস্ট, এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটা আমরা টেস্ট করে দেখব। ইএনএ অ্যান্ড কমপ্লিমেন্ট লেভেল আমরা দেখব। কমপ্লিমেন্ট এটা ডিজিজ অ্যাক্টিভিটি, কমপ্লিমেন্ট যদি কমে যায় তাহলে ডিজিজ অ্যাক্টিভিটি আমরা বুঝি। আর রুটিন হেমাটোলজি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, ইএসআর, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এগুলো আমরা করি এবং এর সাথে ব্লাড প্রেশার মেজারিং করা হয় এবং ইউরিন প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও দেখা হয়, কমপ্লিমেন্ট লেভেল C3 C4 দেখা হয় এবং আগেই বলেছি যে অ্যান্টি-ডিএস অ্যান্টিবডি দেখা হয়, অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্টিবডি। তারপরে কোম টেস্ট করা হয়, যেহেতু অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার এখানে অ্যাসোসিয়েশন থাকে এসএলইর, কোম টেস্ট করা হয় এবং অ্যান্টি কার্ডিওলিপিড অ্যান্টিবডি করা হয়, যেহেতু অ্যান্টি ফসফোলিপিড অ্যাসোসিয়েশন থাকে এসএলইর সাথে। এই টেস্টগুলো আমরা করি। এখানে বলা হচ্ছে যে পেশেন্ট অ্যাক্টিভ এসএলই টেস্ট পজিটিভ এএনএ, অনেক সময় সাম অথর্স believe that ANA negative SLE may occurs. Anti-DS DNA antibodies are positive, but not all. Anti-DS DNA antibodies are present in many patients, but not all patients. এবং এটা সাধারণত এলিজা মেথডে করা হয়, কিন্তু অ্যান্টি-ডিএস ডিএনএ আরও স্পেসিফিক ভাবে করা যেতে পারে যদি এখানে ব্যবহার করা হয় যে ক্যাথিডিয়া লিউসিলি ইজ হাইলি স্পেসিফিক। এবং কমপ্লিমেন্ট লেভেল সাধারণত কম থাকে অ্যাক্টিভ ডিজিজের ক্ষেত্রে। পেশেন্ট উইথ অ্যাক্টিভ ডিজিজ tend to have low level of C3 due to complement consumption, and some people low C3 C4 may result of inherited complement deficiency in C1 C2 C4 that predispose to SLE, এ কথা আমি আগে বলেছি আর কি। and বলা হচ্ছে যে সাধারণত ইএসআর বেশি থাকে, লিউকোপেনিয়া থাকে, সাধারণত 4000-এর কম থাকে, লিম্ফোপেনিয়া থাকে 1000-এর কম থাকে। এটা হচ্ছে টিপিক্যাল অফ অ্যাক্টিভ এসএলই অ্যালং উইথ অ্যানিমিয়া, এবং হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। সিআরপি সাধারণত নর্মাল থাকে অ্যাক্টিভ ডিজিজের এসএলইর ক্ষেত্রে, কিন্তু যখন ইন দ্য প্রেজেন্স অফ সেরোসাইটিস এলিভেটেড সিআরপি সাধারণত বেশি থাকে, দ্যাট ইন্ডিকেটস ইনফেকশন। তাহলে ডিজিজ যদি এসএলই অ্যাক্টিভ থাকে তাহলে আমরা কমপ্লিমেন্ট লেভেল লো পাবো, ইএসআর বেশি পাবো, লিউকোপেনিয়া পাবো, লিম্ফোপেনিয়া পাবো এবং অ্যানিমিয়া, সাথে হিমোলাইটিক অ্যানিমিয়া এবং থ্রম্বোসাইটোপেনিয়া। কিন্তু ডিজিজ অ্যাক্টিভ হলে সিআরপি নর্মাল থাকে, সাধারণত নর্মাল থাকে। যদি সাথে সেরোসাইটিস অথবা ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে আমরা সিআরপি আমরা বেশি পাবো। এখন আমরা আসি যে এসএলই পেশেন্টের আমরা কিভাবে ম্যানেজ করব। ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের এসএলইর পেশেন্ট ম্যানেজ করতে গেলে কয়েকটা গোল আছে। ফার্স্ট হচ্ছে যে দি থেরাপিউটিক গোল আর টু এডুকেট দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য নেচার অফ দ্য
ইলনেস। তাহলে প্রথমে মানুষকে এডুকেট করতে হবে যে নেচার অফ দ্য ইলনেস নিয়ে তারপরে হচ্ছে যে পেশেন্টের সিমটমটা কন্ট্রোল করতে হবে, এবং হচ্ছে যে অর্গান ড্যামেজ হচ্ছে প্রিভেন্ট করতে হবে, এবং নর্মাল ফাংশনটা মেনটেন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা অ্যাডভাইস করব যে অ্যাভয়েড সান অ্যান্ড আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার, এবং সান এবং আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার হচ্ছে যে প্রিভেন্ট করতে হবে, এবং পেশেন্ট সান ব্লক ব্যবহার করবে, সান প্রোটেকশন ফ্যাক্টর 25 to 50। এখন যদি পেশেন্টের মাইল্ড টু মডারেট ডিজিজ হয়, তাহলে মাইল্ড টু মডারেট ডিজিজ মানে হচ্ছে যে ডিজিজটা রেস্ট্রিক্টেড টু দ্য স্কিন অ্যান্ড জয়েন্ট, শুধু স্কিন এবং জয়েন্ট যদি ইনভলভমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে যে মাইল্ড ডিজিজ। এই ক্ষেত্রে আমরা কি কি ওষুধ দিতে পারি, যে অ্যানালজেসিক্স, NSAIDs অ্যান্ড হাইড্রোক্সিক্লোরোকুইন। এবং সাধারণত এখানে ফ্রিকুয়েন্টলি হাউএভার গ্লুকোকর্টিকয়েড আর অলসো নেসেসারি, এবং আমরা কখনো কখনো আমাদের ফ্রিকুয়েন্টলি লাগে গ্লুকোকর্টিকয়েড, সাধারণত প্রেডনিসোলন 5 থেকে 20 মিলিগ্রাম পার ডে, এবং এর সাথে অনেক সময় লাগে ইমিউনোসাপ্রেসেন্ট। কি কি ইমিউনোসাপ্রেসেন্ট আমরা ব্যবহার করি এখানে, মিথোট্রেক্সেট, অ্যাজাথায়োপ্রিন আর MMF, মাইক্রোফেনোলেট মফেটিল। তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে যদি জয়েন্ট আর স্কিন ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা অ্যানালজেসিক্স, NSAIDs, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ফ্রিকুয়েন্টলি সাথে গ্লুকোকর্টিকয়েড, এবং তার সাথে ইন কম্বিনেশন গ্লুকোকর্টিকয়েড সাধারণত 5 to 20 মিলিগ্রাম পার ডে, এবং এর সাথে সাধারণত ইমিউনোসাপ্রেসেন্ট ব্যবহার করা হয়, মিথোট্রেক্সেট, অ্যাজাথায়োপ্রিন, MMF, মাইক্রোফেনোলেট মফেটিল। And increased doses of glucocorticoid may required for flare in disease activity or complication। যদি স্টেরয়েড সাধারণত 5 থেকে 20 মিলিগ্রাম ব্যবহার করা হয় তাহলে কখন আমরা স্টেরয়েডের ডোজ বাড়াবো, যদি পেশেন্টের ফ্লেয়ার হয় ডিজিজ অ্যাক্টিভিটি অথবা কমপ্লিকেশন নিয়ে আসে, যেমন প্লুরুসি, পেরিকার্ডাইটিস। এবং অনেক সময় আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করি। মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হয় যেমন বেলিমুমাব, এটা হচ্ছে যে টার্গেট করে বি সেল গ্রোথ ফ্যাক্টরকে, এবং এটা রিসেন্টলি দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ SLE-তে ব্যবহার করা হচ্ছে, হু হ্যাভ রেসপন্ডেড ইনঅ্যাডিকুয়েটলি টু স্ট্যান্ডার্ড থেরাপি। স্ট্যান্ডার্ড থেরাপিতে যারা অ্যাডিকুয়েটলি রেসপন্ড না করে যেসব SLE পেশেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি বেলিমুমাব ব্যবহার করা হচ্ছে। ইট ইজ ইফেক্টিভ। এখন বলা হচ্ছে যে সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং কন্ডিশন। সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং কন্ডিশন কেমন, যেমন কারো যদি রেনাল ইনভলভমেন্ট থাকে, CNS সেরিব্রোভাস্কুলার মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি ইনভলভমেন্ট থাকে, কার্ডিয়াক যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং। রেনাল, CNS এবং কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকলে সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং ডিজিজ বলা হচ্ছে। সেই ক্ষেত্রে হাই ডোজ গ্লুকোকর্টিকোস্টেরয়েডের সাথে ইমিউনোসাপ্রেসেন্ট ব্যবহার করা হচ্ছে। এখন বলা হচ্ছে যে কি ডোজে ব্যবহার করা হয়, এবং এখানে সাধারণত পালস মিথাইল প্রেডনিসোলন 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করে, এর সাথে আইভি, এর সাথে সাইক্লোফসফামাইড 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আইভি দেওয়া হয়, এবং এটা এভরি 2 to 3 উইকলি, এটা ইন্টারভালে 6 সাইকেল দেওয়া হয়। তাহলে মিথাইল প্রেডনিসোলন 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আইভি প্লাস সাইক্লোফসফামাইড 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আইভি 2 থেকে 3 সপ্তাহ পর পর এটা রিপিট করা হয়, 6 সাইকেল দেওয়া হয়। এটা সাধারণত বলা হচ্ছে যে সাইক্লোফসফামাইডের কিছু সাইড ইফেক্ট আছে, যেমন হেমোরেজিক সিস্টাইটিস করে। সেই ক্ষেত্রে এখানে গুড হাইড্রেশন, বেশি করে ফ্লুইড দেওয়া হয়, এবং কো প্রেসক্রিপশন মেসনা সাধারণত ব্যবহার করা হয়। এই মেসনাটা বাইন্ড করে ইউরোটক্সিক মেটাবোলাইটস এর সাথে। এবং আরো বলা হচ্ছে যে সাইক্লোফসফামাইড সাধারণত অ্যাজোস্পার্মিয়া এবং প্রিম্যাচিওর মেনোপজ হওয়ার রিস্ক থাকে। সেই ক্ষেত্রে স্পার্ম অথবা ওসাইট কালেকশন করা হয় এবং স্টোরেজ করা হয় প্রায়র টু দ্য ট্রিটমেন্ট অফ সাইক্লোফসফামাইড দেওয়ার আগেই।
এই অ্যাজোস্পার্মিয়া এবং মেনোপজ, প্রিম্যাচিওর মেনোপজ প্রিভেন্ট করার জন্য স্পার্ম এবং ওসাইট কালেকশন করা হয় এবং স্টোর করা হয়। এবং বলা হচ্ছে যে সাইক্লোফসফামাইডের বিকল্প হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে MMF, mycophenolate mofetil has been used successfully with high dose glucocorticoid for renal involvement. রেনাল ইনভলভমেন্ট হলে সাইক্লোফসফামাইডের পরিবর্তে MMF এবং স্টেরয়েড ব্যবহার, গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করা হচ্ছে। এটা বলা হচ্ছে যে renal involvement with result similar to those of pulse cyclophosphamide but fewer adverse effect. এখানে আরো বলা হচ্ছে যে আগেই বলেছি যে বেলিমুমাব এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি in combination with standard therapy significantly decrease disease activity in SLE patient and is safe and well tolerated. তাহলে সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড থেরাপির সাথে বেলিমুমাব ব্যবহার করা হচ্ছে। এখন বলা হচ্ছে যে এটা সাধারণত ইটস রোল ইন পেশেন্ট উইথ রেনাল and নিউরোলজিক্যাল ডিজিজ ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। এবং আরো ওষুধ ট্রিটমেন্ট ব্যবহার করা হচ্ছে, যেমন রুটিক্সিম্যাব has been reported being effective selected cases এবং shown randomized control trial. এটা not shown significant overall efficacy, কিন্তু ট্রায়ালে ব্যবহার করা হচ্ছে রুটিক্সিম্যাব। রেনাল ইনভলভমেন্ট হলে সাধারণত রুটিক্সিম্যাব এটা ব্যবহার করা হচ্ছে। এখন মেইনটেনেন্স থেরাপি আমরা কিভাবে মেইনটেনেন্স করব, যে ফলোইং কন্ট্রোল অফ অ্যাকিউট ডিজিজ যখন কন্ট্রোল হয়ে যায় তখন সাধারণত প্রেডনিসোলোন ওরাল 40 to 60 মিলিগ্রাম ডেইলি এটা দেওয়া হয় এবং গ্রাজুয়ালি রিডিউসিং 10 to 15 মিলিগ্রাম পার কেজি অর লেস বাই 3 মান্থ। তাহলে মেইনটেনেন্স সাধারণত ডিজিজ কন্ট্রোল হইলে, অ্যাক্টিভ ডিজিজ বা অ্যাকিউট ডিজিজ, তখন আমরা মেইনটেনেন্স হিসাবে ওরাল প্রেডনিসোলোন 40 to 60 মিলিগ্রাম এটা ট্যাপারিং করে 10 to 15 মিলিগ্রামে নিয়ে এসে এটা 3 মাসে আমরা এটা গ্রাজুয়ালি রিডিউসিং 10 to 15 মিলিগ্রাম পার ডে অর লেস বাই 3 মান্থে এটা আমরা এটা ট্যাপারিং করে দেই। এবং আমরা আরো সাধারণত অ্যাজাথায়োপ্রিন সাধারণত ব্যবহার করি 2 থেকে 2.5 মিলিগ্রাম পার কেজি পার ডে। মিথোট্রেক্সেট 10 to 15 মিলিগ্রাম উইকলি অথবা মাইক্রোফেনোলেট মফেটিল MMF 2 to 3 গ্রাম পার ডে শুড বি প্রেসক্রাইবড। এবং আমরা the long term aim is to continue lowest dose of glucocorticoid and immunosuppression to maintain remission maintain করার জন্য আমরা lowest dose of glucocorticoid and immunosuppression আমরা এটা ব্যবহার করি। and cardiovascular risk যেমন morbidity mortality 5 times increase করে এই SLE এর পেশেন্টের কার্ডিওভাস্কুলার রিস্কের জন্য। কি কার্ডিওভাস্কুলার রিস্ক আছে এখানে? হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া শুড বি কন্ট্রোল অ্যান্ড পেশেন্ট শুড বি অ্যাডভাইস টু স্টপ স্মোকিং বন্ধ করতে হবে। এবং যদি SLE পেশেন্টের সাথে যদি অ্যান্টি ফসফোলিপিডের অ্যাসোসিয়েশন থাকে এবং পেশেন্টের যদি প্রিভিয়াস থ্রম্বোসিসের হিস্ট্রি থাকে, একটা পেশেন্টের SLE আছে সাথে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম আছে এবং প্রিভিয়াস এটা তার থ্রম্বোসিসের এভিডেন্স বা হয়তো তার পালমোনারি থ্রম্বোএমবোলিজম অথবা ডিভিটি অথবা স্ট্রোক হয়েছে, তাহলে তাকে সারা জীবন ওয়ারফেরিন খেতে হবে। এবং SLE পেশেন্টের ক্ষেত্রে রিস্ক অফ অস্টিওপরোসিস অ্যান্ড হাইপোভিটামিনোসিস এটা রিস্ক বেশি থাকে এবং এটা শুড বি স্ক্রিন বায়োকেমিস্ট্রি অ্যান্ড ডেক্সা স্ক্যানিং করা হয়, করে প্রয়োজন মতো চিকিৎসা করা হয়। এখন SLEর সাথে একটা প্রেগনেন্সির অ্যাসোসিয়েশন আছে, যেহেতু 90% ফিমেল পেশেন্ট সাফারার, সেহেতু SLEর একটা অ্যাসোসিয়েশন আছে। এবং এখানে বলা হচ্ছে যে দেয়ার ইজ এ ডিবেট অ্যাবাউট হোয়েদার প্রেগনেন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অর ইনক্রিজ রিস্ক অফ SLE। তো দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি ইনক্রিজ রিস্ক অফ SLE ফ্লেয়ার. Pregnancy does not appear to worse during long-term outcome of SLE.
ইউএসএ একটা স্টাডিতে দেখা গেছে যে এসএলই পেশেন্ট সাফার মোর ফ্রম জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এসএলইর পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি, পালমোনারি হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি, রেনাল ফেইলর, থ্রম্বোটিক এপিসোডস অফ এসএলই এই ক্ষেত্রে বেশি হয়। তাহলে এবং ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, preterm delivery, incidence cesarean section also increased. তাহলে আইইউজিআর, প্রিটার্ম ডেলিভারি, সিজারিয়ান সেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এবং অ্যাক্টিভ ডিজিজ ইনক্রিজ দ্য রিস্ক অফ মিসক্যারেজ অ্যান্ড প্রিটার্ম বার্থ। এবং কি কমপ্লিকেশন হইতে পারে? মেজর কমপ্লিকেশন প্রি এক্লাম্পসিয়া, এটা বলা হচ্ছে যে অ্যাবাউট 22.5% উইমেনের ক্ষেত্রে হতে পারে এসএলইর। এবং প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ অলসো এ রিস্ক ফ্যাক্টর, তাহলে প্রি এক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা বেশি। এবং এসএলইর পেশেন্টের ক্ষেত্রে অলসো ইনক্রিজড রেট অফ ফিটাল ডেথ ইন লেট প্রেগনেন্সি, অ্যান্ড 10% এসএলই পেশেন্টের ফিটাল লস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যে মায়ের অ্যান্টি-আরও অ্যান্টিবডি পজিটিভ থাকে তার ফিটাসের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং নিওনেটাল লুপাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে উইম্যান হু উইশ টু কনসিভ শুড রিসিভ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেলিং টু ডিসকাস ডিসকন্টিনিউশন অফ টেরাটোজেনিক ড্রাগ। তাহলে এসএলইর পেশেন্ট যদি প্রেগনেন্ট হতে চায়, কনসিভ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে টেরাটোজেনিক যে ড্রাগগুলো আছে সেগুলো আগেই বন্ধ করতে হবে প্রেগনেন্সি কনসিভ হওয়ার আগে, এবং পেশেন্টকে রিমিশনে থাকতে হবে ডিজিজ থেকে। এবং কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে, যদি পেশেন্টের এজ বেশি থাকে, সিগনিফিক্যান্ট অর্গান ড্যামেজ থাকে, লুপাস নেফ্রাইটিস থাকে, ডিজিজ অ্যাক্টিভ থাকে, হাই ডোজ স্টেরয়েড দরকার পড়ে, প্রেজেন্স অফ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি অথবা অ্যান্টি-আরও অ্যান্টিবডিজ যদি প্রেজেন্ট থাকে, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পেশেন্টের কিভাবে চিকিৎসা করতে পারি? উইমেন অ্যাট রিস্ক, হাই রিস্ক শুড বি ম্যানেজড ইন কম্বাইন্ড মেডিকেল অবস্টেটিক ক্লিনিক্স অ্যান্ড কেয়ার শুড বি কন্টিনিউ টু দ্য পোস্টপার্টাম পিরিয়ড। কারণ পোস্টপার্টাম পিরিয়ডে ফ্লেয়ার এবং থ্রম্বোএম্বোলিক ইভেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে একটা আমি এটা আগেই বলেছি যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ফর অ্যাক্টিভ পলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস ক্লাস 3-4 অথবা মিক্সড ক্লাস যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছি যে কি কি ড্রাগ ব্যবহার করা যেতে পারে। ইন্ডাকশন থেরাপি, ইন্ডাকশন সাধারণত করা হয় যে হাইডোজ স্টেরয়েডের সাথে সাইক্লোফসফামাইড অথবা এমএমএফ মাইক্রোফেরাইড মফেটিল দ্বারা। এখানে একটা বলা হয়েছে যে আমরা কি ডোজে স্টেরয়েডের কি রেজিমেন্ট দিতে পারি। স্টেরয়েড আইভি মিথাইল প্রেডনিসোলন 0.25 থেকে 1 গ্রাম পার ডে ফর 1 to 3 days, followed by oral prednisolone 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি পার ডে, এবং এটা ট্যাপারিং করতে হবে ওভার সেভারাল মান্থে। এবং মিথাইল প্রেডনিসোলনের সাথে আমরা কি ব্যবহার করি? সাধারণত ইন্ডাকশন করা হয় ইমিউনোসাপ্রেশন দ্বারা। আমরা কি দিতে পারি? অপশন হচ্ছে যে মাইক্রোফেনালাইট মফেটিল এমএমএফ 2 to 3 গ্রাম পার ডে ইন ডিভাইডেড ডোজ ফর 6 মান্থ, অথবা আমরা আইভি সাইক্লোফসফামাইড, এখানে বলা হচ্ছে যে ইউরোলুপাস একটা রেজিমেন আছে, এটা 500 মিলিগ্রাম এভরি 2 উইকস ফর 3 মান্থ, অথবা আমরা ওরাল সাইক্লোফসফামাইড ব্যবহার করতে পারি, দিতে পারি। ডোজ হচ্ছে 1 to 1.5 মিলিগ্রাম পার কেজি পার ডে, এবং এটা ফর 3 মান্থ। অথবা আর একটা অপশন আছে আইভু সাইক্লোফসফামাইড, এটা হচ্ছে যে 0.5 থেকে 1 গ্রাম পার 0.5 to 1 গ্রাম পার স্কোয়ার মিটার বডি সারফেস এরিয়া মান্থলি ফর 6 মান্থ। এবং এর সাথে আমরা আরো ট্রিটমেন্ট দিতে পারি, হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে হবে, এবং কিডনি প্রোটেকশনের জন্য আরো কিছু যেমন এসি ইনহিবিটর, এআরবি, প্রোটিন ইউরিয়া প্রিভেন্ট করার জন্য আমরা দিতে পারি, এবং ব্লাড প্রেশার মনিটরিং করতে হয়।
এরপরে হচ্ছে যে আমরা ডিজিজটা ফ্লেয়ার হয়, ডিজিজটা তিনভাবে ফ্লেয়ার কথা এখানে বলা হয়েছে। এসএলই মানে কি ভাবে বলা হচ্ছে যে মাইল্ড অ্যাক্টিভিটি মানে মাইল্ড ফ্লেয়ার, তারপরে মডারেট অ্যাক্টিভিটি বা মডারেট ফ্লেয়ার, এবং সিভিয়ার অ্যাক্টিভিটি বা সিভিয়ার ফ্লেয়ার। এখানে কি মাইল্ড অ্যাক্টিভিটি মাইল্ড ফ্লেয়ারের ক্ষেত্রে কি ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, যেমন ফ্যাটিক, মেলার র্যাশ, ডিফিউজ অ্যালোপেশিয়া, মাউথ আলসার, আর্থ্রালজিয়া, মাইলজিয়া, প্লাটিলেট কাউন্ট 50 to 149,000 পার কিউবিক মিলিমিটার। এবং যদি মডারেট অ্যাক্টিভিটি হয় তাহলে ফিভার, লুপাস রিলেটেড র্যাশ আপ টু 2 to 9 body surface area, cutaneous vasculitis, alopecia with scalp inflammation, arthritis, pleurisy, pericarditis, হেপাটাইটিস, প্লাটিলেট কাউন্ট সাধারণত 25 থেকে 49,000-এর মধ্যে চলে আসে। এটা হচ্ছে এই সিমটমগুলো ম্যানিফেস্টেশন যদি থাকে তাহলে এটা মডারেট অ্যাক্টিভিটি। আর যদি সিভিয়ার অ্যাক্টিভিটি বা সিভিয়ার ফ্লেয়ার যদি হয়, র্যাশ সাধারণত এটা মোর দ্যান 2/9 এরিয়া, বডি সারফেস এরিয়া, এবং এর সাথে থাকবে যে মায়োসাইটিস, সিভিয়ার প্লোরোসি, পেরিকার্ডাইটিস উইথ এফিউশন, অ্যাসোসিয়েটেড এন্টারাইটিস, মায়োলোপ্যাথি, সাইকোসিস, অ্যাকিউট কনফিউশন, অপটিক নিউরাইটিস, প্লাটিলেট কাউন্ট লেস দ্যান 25,000। তাহলে আমরা মাইল্ড ফ্লেয়ার, মডারেট ফ্লেয়ার এবং সিভিয়ার ফ্লেয়ার আমরা এই ম্যানিফেস্টেশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এবং তাহলে চিকিৎসা কি দেওয়া হয়, চিকিৎসা যদি পেশেন্টের মাইল্ড যদি ফ্লেয়ার হয় সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়। সাধারণত কি ডোজে দেওয়া হয়, লেস দেন 20 মিলিগ্রাম ডেলি 1 to 2 weeks, অথবা আইএম স্টেরয়েড দেওয়া যেতে পারে, ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দেওয়া যেতে পারে। এবং এর সাথে স্টেরয়েডের সাথে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিব, সাধারণত লেস দ্যান 6.5 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে স্টেরয়েডের সাথে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিলাম, হাইড্রোক্সিক্লোরোকুইনের সাথে অ্যান্ড অর মিথোট্রেক্সেট দিতে পারি, অথবা এনএসআইড অ্যান্ড অর এনএসএআইডিএস। যদি মডারেট ফ্লেয়ার হয় তাহলে এখানে প্রেডনিসোলন দেওয়া হয় লেস দ্যান 0.5 মিলিগ্রাম পার ডে, অথবা আইভি দেওয়া হয়, অথবা মিথাইল প্রেডনিসোলন 250 মিলিগ্রাম দেওয়া হয় 1 to 3 days, অথবা আইএম মিথাইল প্রেডনিসোলন 80 to 120 মিলিগ্রাম দেওয়া হয়। তাহলে এখানে স্টেরয়েডের ডোজ বাড়িয়ে গেল, এবং এর সাথে অ্যাজাথায়োপ্রিন দেওয়া হয় এবং তার সাথে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়। তাহলে এখানে তিনটা দেওয়া হলো। তাহলে প্রেডনিসোলন, স্টেরয়েড, তার সাথে হচ্ছে অ্যাজাথায়োপ্রিন, হাইড্রোক্সিক্লোরোকুইন। এখানে বলেছে যে অ্যাজাথায়োপ্রিনের বিকল্প হিসাবে মিথোট্রেক্সেট, এমএমএফ, সাইক্লোস্পোরিন দেওয়া যায়। আর সিভিয়ার ফ্লেয়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে প্রেডনিসোলন 0.5 মিলিগ্রাম পার ডে অ্যান্ড অর এর সাথে বলা হচ্ছে যে মিথাইল প্রেডনিসোলন মডারেটে ছিল 250 মিলিগ্রাম, এখানে এসে হলো 500 মিলিগ্রাম, অথবা প্রেডনিসোলন দেওয়া হয়। এবং এর সাথে হচ্ছে যে আমরা দিব অ্যাজাথায়োপ্রিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন। এবং অ্যাজাথায়োপ্রিনের বিকল্প হিসাবে এখানেও মাইক্রোফেনিলেট, মফেটিল এবং সাইক্লোফসফামাইড দেওয়া হয়। ডোজ এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা মেনটেনেন্স কিভাবে করতে পারি, মেনটেনেন্স করতে পারি মাইল্ড ফ্লেয়ারের ক্ষেত্রে আমরা প্রেডনিসোলন সাধারণত লেস দ্যান 7.5 মিলিগ্রাম পার ডে, এর সাথে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন 200 মিলিগ্রাম দিব, সাথে অ্যান্ড অর মিথোট্রেক্সেট 10 মিলিগ্রাম পার উইক। তাহলে মূল চিকিৎসা হচ্ছে যে প্রেডনিসোলন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন, তার সাথে প্লাস মাইনাস অ্যান্ড অর মিথোট্রেক্সেট 10 মিলিগ্রাম পার উইক। আর মডারেট ফ্লেয়ারের ক্ষেত্রে এখানে প্রেডনিসোলন 7.5 মিলিগ্রাম অর লেস পার ডে, এর সাথে অ্যাজাথায়োপ্রিন দেওয়া হয় এবং এর সাথে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়।
তাহলে অ্যাজাথিওপ্রিন এখানে বেশি দেওয়া হলো, এবং অ্যাজাথিওপ্রিনের বিকল্প হিসাবে এমটিএক্স, এমএমএফ, সাইক্লোস্পোরিন দেওয়া যেতে পারে। আর সিভিয়ার ফ্লেয়ারের ক্ষেত্রে আমরা কিভাবে মেনটেনেন্স করব, এখানে আমরা প্রেডনিসোলোন 7.5 মিলিগ্রাম পার ডে অথবা তার কম, এর সাথে মাইক্রোফেনেট মফিটিল এবং হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হলো। এবং মাইক্রোফেনেট মফিটিলের এখানে ডোজ বেড়ে গেছে 1 থেকে 1.5 গ্রাম পার ডে। মাইক্রোফেনেট মফিটিলের বিকল্প হিসাবে অ্যাজাথিওপ্রিন এবং সাইক্লোস্পোরিন দেওয়া যেতে পারে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে aim to reduce mild flare, stop drugs, হাইড্রোক্সিক্লোরোকুইন পেশেন্টটা কন্টিনিউ করতে বলছে, এবং মডারেটের ক্ষেত্রেও একই কথা, এবং সিভিয়ারের ক্ষেত্রেও একই কথা, হাইড্রোক্সিক্লোরোকুইনটা এটা কন্টিনিউ করতে হবে। এখানে আমি যে দুটা বললাম যে গাইডলাইন আছে, যে বেলিমোমাব এবং রুটিক্সিম্যাব এসএলইর পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়, এটা মনোক্লোনাল অ্যান্টিবডি। এই বেলিমোমাব এবং অ্যান্টি CD20 অ্যান্টিবডি রুটিক্সিম্যাব ব্যবহার করা হয়, সেখানে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, এটা ব্যবহার করা হচ্ছে। তাহলে আমি আজকে এসএলই সম্পর্কে বললাম যে ইন্ট্রোডাকশন, সাইন সিমটম, ক্রাইটেরিয়া, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এবং ফ্লেয়ার হলে কিভাবে আমরা মেনটেন করব সেই বিষয়গুলো আমি আলোচনা করলাম, এবং স্পেশাল কন্ডিশন প্রেগনেন্সিতে আমরা কি করব সে সম্পর্কে আমি বললাম। তো সবাইকে ধন্যবাদ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপাতত কোনো কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি না, যদি আচ্ছা কোশ্চেন থাকে তাহলে আমরা গ্রুপে জানাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো কি এখানে শেষ করব? জি স্যার, এন্ড করতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই বিষয়ে এসএলই বিষয়ে পড়া শেষ করছি। থ্যাংক ইউ।